গৃহহীন মুক্ত হচ্ছে সমুদ্র জনপদ কক্সবাজার। কাল শেষ ধাপে 261টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমালের প্রভাবে জলাশয়ে ময়লা আবর্জনা, বিশুদ্ধ পানির সংকটে বাগেরহাটের 17 লাখ মানুষ, ছড়াচ্ছে রোগ ব্যাধিও। ভারী বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে টিলা ধস, ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে স্বামী স্ত্রী সন্তানের মৃত্যু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21 দেশের সংবাদে, সাথে আছি আমি নার্গিস মজিদ্দিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস আর অতি জোয়ারে বাগেরহাটের সব জলাধারে সাগরের লবণ পানি ছাড়াও মিশেছে গাছপালা, পাতা, হাঁস মুরগির মৃতদেহ, ড্রেন ও সেপটিক ট্যাঙ্কের ময়লা আবর্জনা। সরকারি বেসরকারি পুকুরের পচা দুর্গন্ধময় পানি ছড়াচ্ছে রোগব্যাধি। সুপেয় পানির সংকটে 17 লাখ মানুষ। বাগেরহাট প্রতিনিধি মইনুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। উপকূলে 36 ঘন্টা ধরে তাণ্ডব চালায় রিমাল। প্রবল ঘূর্ণিঝড়টি আঘাত হানার আগেই জোয়ার জলোচ্ছ্বাসের পানিতে ডুবে যায় বাগেরহাট। জেলার নলকূপ, রেইন ওয়াটার হারভেস্টিং ট্যাঙ্কি, পিএসএফ ও পুকুরসহ 20,226টি সুপেয় পানির উৎসই কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় মোরেলগঞ্জ উপজেলা। ময়লা আবর্জনা মিশিয়ে নষ্ট হয়েছে মোরেলগঞ্জ উপজেলার 2170টি সরকারি বেসরকারি পুকুরের পানি। ভেঙেছে অধিকাংশ পুকুর পাড়ও। তলাই যাইয়া বন্যায় পানি হয়েছে, পানিতে সব পুকুর তলাই গেছে। এলাকায় কোথাও কোনো একটু ভালো পানি কোথাও নাই। বন্যায় সব নদীর লাগে আর পুকুরের লাগে সমান হয়ে গেছে। এখন ওই লবণ লাগে আর পানি দূষিত হয়ে গেছে, তো এখন পানি চলে না বাসায়। একটা পুকুরে এসে পানি খাইতে পারি না, বন্যা সব তলাই গেছে আর পানি এসে নষ্ট খাইতে পারি না। উপজেলার 8,000 পরিবারের সরকারি বেসরকারিভাবে পাওয়া বৃষ্টির পানি সংরক্ষণের ট্যাঙ্কি থাকলেও নিরাপদ পানির অন্য কোনো উৎসই অবশিষ্ট নেই। আমাকে এই এলাকার ভিতরে পানি নেই, আমরা পানির কষ্ট করি, সব জায়গায় পচা পানি, অনেক কষ্ট করে পানি আনা লাগে অনেক দূর থেকে। এই পানি তলাই এমন অবস্থা হয়েছে, কেউ বাড়ি মুখেও লইতে পারে না, এত লবণ। ভ্রাম্যমাণ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে দিনে 5 থেকে 6,000 লিটার পানি সরবরাহ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সংকট নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংস্থাটির। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় 150-এরও বেশি পুকুর নিমজ্জিত হয়েছে। 140টার মতো সোলার পিএসএফ এর কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সব জলাশয় পরিশোধন করা না হলে পানিবাহিত রোগের প্রাদুর্ভাবের শঙ্কা চিকিৎসকদের। ইতিমধ্যে আমরা ইনডোরে বিগত এক সপ্তাহে প্রায় 25 থেকে 30 জন ডায়রিয়ার পেশেন্ট পেয়েছি। এছাড়া আউটডোরে বিভিন্ন স্কিন ডিজিজের রোগী দেখা দিয়েছে। এতদিনও ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ বাগেরহাটবাসী চান নিরাপদ সুপেয় পানির নিশ্চয়তা। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। সিলেটের টিলা ধসে স্বামী স্ত্রী ও তাদের শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মাটি চাপা পড়ার 7 ঘন্টা পর ওই 3 জনের মরদেহ উদ্ধার করেন সেনা সদস্যরা। আহত অবস্থায় উদ্ধার হওয়া 8 জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, টিলার পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নেওয়া হবে। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওএস খসরুর রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। কয়েকদিনের অতিবৃষ্টিতে সিলেটে নরম হয়ে পড়েছে টিলা ও পাহাড়ের মাটি। নগরীর মেজর টিলা ইসলামপুরের চামিলিবাগে টিলার পাদদেশে আরও অনেক পরিবারের সাথে স্ত্রী সন্তানকে নিয়ে বাস করছিলেন আব্দুল করিম। সোমবার ভোরে হঠাৎ টিলা ধসে পড়ে পুরো বসতিটির উপরে। প্রাথমিকভাবে 8 জন উদ্ধার হলেও মাটি চাপা পড়েন করিম সহ পরিবারের 3 জন। ঘুমন্ত অবস্থায় তাদের উপর পাহাড় ধসে পড়ে বলে জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। 7:30টার সময় করছে, আমরা ঘুমো আসলাম, সবার সে খুনি আমরা দৌড়িয়ে বাড়াইছি। আমার 2টা বাচ্চা আগুন করে লইয়া আমি বাড়াইছি। আমার দামান, আমার ফুড়ি, আমার নাতি, 3 জনে কোনো খোঁজ বার্তা পাইছে। 8টা পড়েছে, মানে 3 জন ওনার পরিবার, আগে আব্দুল করিম, ওনার স্ত্রী এবং ওনার একটা ছেলের সন্তান, আর আমরা 3 জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। বেলা 11টার দিকে সিলেট সেনানিবাস থেকে উদ্ধার অভিযানে যায় সেনাবাহিনী।
তাদের সঙ্গে ছিল ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটও। প্রায় 2.5 ঘন্টা চেষ্টার পর মাটি চাপা পড়া আব্দুল করিম, তার স্ত্রী রোজি বেগম ও 2 বছরের শিশু তানিস উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়। আমরা আনুমানিক 1:25 থেকে 1:30 এই সময়ের মধ্যে 3 জন যে ব্যক্তি নিখোঁজ ছিলেন তাদেরকে উদ্ধার করতে সক্ষম হই। দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী। পরিবেশ ও মানুষকে রক্ষায় উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। এই যে ঘর বানানো এটা কেয়ারফুলি বানাতে হবে। তো আমরা এটা জিরো টলারেন্সে যাব। আমরা পরিবেশ রক্ষার্থে মানুষের জানমাল রক্ষার্থে। একই পরিবারের 3 জনের মর্মান্তিক মৃত্যুতে শোকের মাতম চলছে স্বজন ও প্রতিবেশীদের মাঝে। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। দেশের বিশাল সমুদ্র সীমায় দেশি বিদেশি জাহাজের চলাচল নিরাপদ করতে জুনেই চালু হচ্ছে নৌপরিবহন অধিদপ্তরের কেন্দ্রীয় কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টার। সমুদ্রগামী জাহাজের সঠিক দিক নির্দেশনায় চালু হচ্ছে 7টি আধুনিক লাইট হাউসও। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। আন্তর্জাতিক আদালতে আইনি লড়াইয়ের পর 2014 সালে 1,18,813 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা পায় বাংলাদেশ। বিশাল এই সমুদ্রপথে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের দিক নির্দেশনা ও যোগাযোগ স্থাপনের জন্য নতুন 4টি ও পুরাতন 3টি সহ আধুনিকায়ন করে মোট 7টি লাইট হাউস ও কোস্টাল রেডিও স্টেশন স্থাপন করেছে নৌপরিবহন অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ে নৌপরিবহন অধিদপ্তরে স্থাপন করা হয়েছে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। কোনো জাহাজ দুর্ঘটনায় পড়লে ভিএসএফ, এমএফএসএফ ও রেডিও অথবা স্যাটেলাইট যোগাযোগের মাধ্যমে এ সেন্টারে বার্তা দিতে পারবেন নাবিকরা। কন্ট্রোল সেন্টার থেকে এসব বার্তা দ্রুত পৌঁছে যাবে নৌবাহিনী অথবা কোস্টগার্ডের কাছে। এখানে স্থাপন করা হয়েছে তথ্য ভাণ্ডার। 10 বছরের নৌ চলাচলের তথ্য সংরক্ষণ করা যাবে এখানে। ইন্টারন্যাশনাল মেরিটাইম ফোরামের সঙ্গে চুক্তি অনুযায়ী সমুদ্রগামী দেশি বিদেশি জাহাজ বাংলাদেশের জলসীমায় বিপদে পড়লে উদ্ধার করতে হবে। সে অনুযায়ী বাংলাদেশে কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার স্থাপন করা হচ্ছে। আমরা ঢাকা থেকে মনিটর করতে পারবো যে দেশি বিদেশি জাহাজগুলো কোনগুলো আমাদের ওয়াটার দিয়ে চলাচল করছে, তাদের কি অবস্থা আছে, তারা আমাদের টেরিটরি বা ওয়াটারে কোনো ক্ষতি করতেছে কিনা বা তারা কোনো বিপদের সম্মুখীন আছে কিনা রিয়েল টাইমে জানতে পারবো যে এখানে কোনো জাহাজ বিপদে পড়ছে কিনা, তাদের কি ধরনের সহযোগিতা দরকার। দ্বিতীয়ত যে কাজটা হবে যে ইন্টারন্যাশনালি আমাদের দেশের ভাবমূর্তি আরও অনেক এগিয়ে যাবে। আমাদের এই জলসীমায় যে কোনো জাহাজ, দেশি বিদেশি যে কোনো জাহাজ বিপদে পড়লে আমরা তাদের উদ্ধার করব। সেই যে আন্তর্জাতিক কমিটমেন্টটা সেটা আমরা এর মাধ্যমে অর্জন করতে যাচ্ছি। সারা বিশ্বে বাংলাদেশি জাহাজগুলোকে এই সেন্টার থেকে নজরদারি করা যাবে। আমরা আশা করি জুনেই এটা শেষ করতে পারবো। তো এই প্রজেক্টের অধীনে 7টি লাইট হাউস এবং কোস্টাল রেডিও স্টেশন এবং ঢাকা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নির্মিত হচ্ছে, যেটা আমাদের প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হবে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার অর্থে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। এখানে প্রতিটা জাহাজ বাংলাদেশে আসলে আমরা টাকা পাবো লাইট হাউস ফি হিসেবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। দেশজুড়ে প্রায় 6 লাখ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে কক্সবাজারে আশ্রয় পাচ্ছে 4,926টি পরিবার। শেষ ধাপে কাল 261টি গৃহহীন পরিবারের হাতে ঘর ও জমির দলিল তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে গৃহ ও ভূমিহীন মুক্ত জেলা হতে চলেছে সমুদ্র জনপদ কক্সবাজার। মাথা গোঁজার ঠাইয়ের সাথে দক্ষতা অনুসারে কর্মসংস্থান পেয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন পূরণ হলো সুবিধাবঞ্চিত মানুষগুলোরও। কক্সবাজার থেকে তপু শাহিনের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফারজানা শোভা। আয়েশা সিদ্দিকা 13 বছরের এই মেধাবী মিষ্টি মেয়েটির একটি স্বপ্ন ছিল মাথার উপরে এক টুকরো ছাউনি, আর ওসমান গনির স্বপ্ন ছিল বাগান করার। বঙ্গবন্ধু কন্যার দেয়া জমি ও বাড়িতে ফল ফুলের বাগান সাজিয়েছে তারা। অবশেষে স্বপ্ন ধরা দিয়েছে তাদের কাছে। মাননীয় প্রধানমন্ত্রী যে ঘরটা দিয়েছে এখানে সবাই মিলেমিশে থাকি, এখানে আছি, ভালো আছি। আম গাছ লাগাইছি, কাঁঠাল গাছ লাগাইছি, কলা গাছ লাগাইছি,
শাকসবজি গাছ লাগাইছি। বিধবা স্মৃতিধরের সংগ্রাম 4 ছেলে মেয়েকে নিয়ে কক্সবাজারের নানা স্থানে ভ্রাম্যমাণ জীবনের ইতি টেনেছেন বঙ্গবন্ধু কন্যা। সন্তানেরা বিদ্যুতের আলোতে পড়াশোনা করছে আর সরকারি প্রশিক্ষণ নিয়ে এখন আয়ও করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বাসা দিছে, খুব খুশি হয়েছি আমরা। বুনিয়ারা বেগম আশ্রয়নের ঘরের পাশের জমিতে সবজি চাষ করে আয় করছেন, তেমনি ঘরের চালে কবুতরের বাসা, ছাগল পালন আর সরকারি সেলাই মেশিনে দিন বদলের স্বপ্ন বুনছেন। মাননীয় প্রধানমন্ত্রীর উপহারের ভিত্তিতে ঘরটা যে পাইছি, আর আলহামদুলিল্লাহ আশেপাশে গাছগাছালা রোপণ করছি, ক্ষেত কামার করছি, অনেক কিছু উন্নতি করতেছি। আর ভূমিহীন ইব্রাহিমের গল্পটা ছিল অন্য। সন্তানদের নিয়ে শহরে পাড়ি জমিয়েছিলেন, ভাসমান হয়ে ঝালমুড়ি বিক্রি করতেন। ঘর পেয়ে সন্তানদের নিয়ে আবারও ফিরে এসেছেন পূর্বপুরুষের ভূমিতে। বাড়ি ঘর পাইছি, তাহলে টিউবওয়েল পাইছি, আগে পানির কষ্ট ছিল, খাওয়া দাওয়া ব্যাখ্যা বাণিজ্য দিকে সব দিকে কষ্ট আসছিল, কিন্তু এখন আমার মাননীয় প্রধানমন্ত্রী গদ দেওয়ার পর আমার কোনো কষ্ট নাই। কক্সবাজারের 9টি উপজেলার প্রতিটি ইউনিয়নে এমন শত শত গল্প। গেল বছর এই জেলার মোট 4665টি বাড়ি ভূমিহীনদের কাছে হস্তান্তর করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6টি জেলা হয়েছিল গৃহ ও ভূমিহীন মুক্ত। মুজিব বর্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে এই দেশের একজন মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এই অনুশাসনকে আমরা হৃদয়ে ধারণ করে আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় আমরা এই আশ্রয়ণ প্রকল্পগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। মঙ্গলবার 261টি ঘর প্রদানের মাধ্যমে সদর, ঈদগাঁও ও মহেশখালী উপজেলা গৃহহীন মুক্তর সম্মান পাবে। তাদের হাতে দলিল তুলে দেবেন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা। আমাদের কক্সবাজার জেলায় 4991টি পরিবারকে আমরা আগামী কালকে মাননীয় প্রধানমন্ত্রী গৃহ হস্তান্তরের মাধ্যমে এটি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করবেন। 2% জমি সহ পাকা ঘর কেবল মাথার উপর ছাদই নয়, সামাজিক সম্মান পেয়ে প্রধানমন্ত্রীকে হৃদয় হতে কৃতজ্ঞতা জানালেন সুবিধাভোগী মানুষেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন মডেলে একের পর এক বদলে যাচ্ছে সারা দেশের উপজেলাগুলো। জমিসহ একটি বাড়ি শুধু নয়, মাথার উপরে এক টুকরো ছাদই শুধু নয়, একটি মানুষ, একটি পরিবারের ক্রমশ স্বাবলম্বী হয়ে ওঠার গল্প বিনির্মাণ করছে এই আশ্রয়ণ প্রকল্পগুলো। সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষগুলোকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করার এই মডেলই শেখ হাসিনার সরকারের উন্নয়নের মূল তত্ত্ব। ফারজানা শোভা, 21 টেলিভিশন, উখিয়া, কক্সবাজার। গাইবান্ধা সুন্দরগঞ্জ সড়কের দুই পাশের গাছ কেটে উজাড় করছেন প্রভাবশালীরা। প্রকাশ্যে অপ্রকাশ্যে দিনরাত চলছে বড় ও বেশি বয়সী বৃক্ষনিধন। শোভা ও ছায়াবঞ্চিত হওয়া ছাড়াও পরিবেশের ভারসাম্য নষ্টে ভবিষ্যৎ প্রজন্মের জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার শঙ্কা জেলাবাসীর। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার তথ্য ও ছবিতে মাসুম আলিসার প্রতিবেদন। 35 কিলোমিটারের গাইবান্ধা সুন্দরগঞ্জ পাকা রাস্তার দুই পাশের বনজ বৃক্ষগুলো শোভাবর্ধনের পাশাপাশি ছায়া দিয়ে পথিকের প্রাণ জুড়িয়ে আসছে যুগ যুগ ধরে। জেলা পরিষদের অর্থায়নে লাগানো রেন্ট্রি, মেহগনি, আম, বট, পাকুড় গাছের অনেকগুলোই শতবর্ষী। কিন্তু একের পর এক গাছের ডাল কেটে ছাল তুলে বিনষ্ট করা হচ্ছে পরিবেশ। এলাকাবাসীর অভিযোগ, গোড়ায় লবণ ও সার দিয়ে গাছগুলো প্রথমে মেরে ফেলছেন প্রভাবশালীরা, পরে কৌশলে কেটে নিয়ে বাজারে কাঠ ও জ্বালানি হিসেবে বিক্রি করে দিচ্ছেন। গাছ অনেকে নষ্ট হয়ে যাচ্ছে, রাস্তার ধারে পড়ে আছে, অনেকে কেটে নিয়ে যাচ্ছে। লবণ দিয়ে, সার দিয়ে এইভাবে গাছগুলো ক্ষতি করে নিয়েছে, তাতে আমাদের পরিবেশের অনেক ক্ষতি। এই গাছগুলো ছোট গাছপালাগুলো সব মরে যাচ্ছে, গাছপালা ফল তুলতেছে মানুষের। এ ধরনের নির্বিচার বৃক্ষনিধন জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে বলছেন পরিবেশবিদরা। শত বছরের গাছগুলো যদি এইভাবে বিনষ্ট করা হয় তাহলে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। সে বিষয়ে জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ সকলের দৃষ্টি আকর্ষণ করছি। বিনষ্টকারীদের প্রতিরোধ করে শতবর্ষী গাছগুলো রক্ষায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ সহ প্রশাসনের কার্যকরী ব্যবস্থা চান গাইবান্ধাবাসী। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বেনজির আহমেদের বিরুদ্ধে অভিযোগের তদন্ত হচ্ছে
পুলিশের দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে যাচ্ছে বলে মন্তব্য করছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকালে সিলেটে পুলিশ অফিসার্স মেসের উদ্বোধন করেন তিনি। পরে সাংবাদিকদের আইজিপি বলেন, পুলিশের মনোবল অক্ষুণ্ণ আছে। একসময় তথাকথিত সোর্স নির্ভর পুলিশিং হতো, কিন্তু পুলিশিং যে একটা বিজ্ঞান তা এখন প্রতিষ্ঠিত। যে কোনো ঘটনায় পুলিশের বিভিন্ন ইউনিট রহস্য উন্মোচনের প্রতিযোগিতায় নামে। এটা ইতিবাচক প্রতিযোগিতা। পুলিশ বাহিনী আধুনিক হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্সের জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিষয়ে জিরো টলারেন্সের যে নীতি, এই নীতির আলোকে দায়িত্ব পালন করার জন্য আমাদের জনবল দরকার, লজিস্টিক দরকার ছিল, ইকুইপমেন্ট দরকার ছিল। সেটাকে আমাদের প্রয়োজন অনুযায়ী এই জিনিসগুলোকে সাজ সরঞ্জাম যা দরকার ছিল আমাদেরকে দেওয়া হয়েছে। এই কারণে দেখা যায় যে আমরা মানুষের প্রত্যাশার কাছাকাছি অনেকটা আমরা পৌঁছে গেছি। ঝিনাইদহের শৈলকুপা থানায় হামলার ঘটনায় 15 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গেল রাতে শৈলকুপা থানায় 114 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করেন পুলিশের উপপরিদর্শক লালটু রহমান। এই মামলার 15 জন আসামিকে গ্রেফতার এবং বাকিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। রোববার দুপুরে শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামের আওয়ামী লীগ নেতা মোশতাক শিকদারকে একটি মামলায় গ্রেফতার করে আনে পুলিশ। তাকে ছিনিয়ে নিতে কয়েকশো লোক থানা ঘেরাও করে ইট পাটকেল ছোড়েন। আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আধা ঘন্টার পাল্টা হামলায় পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। গুলিবিদ্ধ হন বেশ কয়েকজন। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন স্লোগানে নড়াইলে হলো মাদক বিরোধী আলোচনা সভা ও শপথ। দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বক্তারা বলেন, মাদক সামাজিক ব্যাধি, এটিকে নিয়ন্ত্রণ করতে না পারলে সমাজ ধ্বংস হয়ে যাবে। সামাজিক আন্দোলন গড়ে তুলে মাদককে নির্মূল করতে হবে। ডোপ টেস্টে মাদক গ্রহণ প্রমাণিত হলে কারো সরকারি চাকরি হবে না বলেও মন্তব্য করেন বক্তারা। পরে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করেন শিক্ষার্থী সহ অতিথিরা। এবার চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দরের বিদেশি অপারেটরের অধীনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটিতে প্রথমবারের মতো ভিড়েছে বাণিজ্যিক জাহাজ। দুপুরে জাহাজটিতে অভ্যর্থনা জানান বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহাইল সহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কন্টেইনার টার্মিনালের অপারেটর RSGTI কর্মকর্তারা। জাহাজটি পিসিটি থেকে রপ্তানি পণ্য বোঝাই এবং খালি কন্টেইনার নিয়ে যাওয়া কথা রয়েছে। কর্ণফুলী নদীর মোহনায় অবস্থিত পিসিটি পরিচালনায় বন্দর কর্তৃপক্ষের সঙ্গে গেল বছরের ডিসেম্বরের 22 বছরের চুক্তি করে ISGTI। সরকার দক্ষ প্রতিষ্ঠিত জনগোষ্ঠী তৈরি করতে শিক্ষা ব্যবস্থায় আধুনিকায়ন সহ তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। সকালে চট্টগ্রামের রাউজান ব্যারিস্টার সুরেশ বিদ্যানয়তনে SSC পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। ABM ফজলে করিম চৌধুরী MP বলেন, শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে, উপবৃত্তি সহ বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাচ্ছে মেয়েরা। পাঠ্যক্রমে পরিবর্তন আনা হয়েছে, নতুন নতুন অবকাঠামো গড়ে তোলা হচ্ছে। শেষ করছি 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ভূমি ও গৃহহীন মুক্ত হচ্ছে সমুদ্র জনপদ কক্সবাজার। কাল শেষ ধাপে 261টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রিমালের প্রভাবে জলাশয়ের ময়লা আবর্জনা, বিশুদ্ধ পানি সংকটে বাগেরহাটের 17 লাখ মানুষ, ছড়াচ্ছে রোগ ব্যাধি। ভারী বৃষ্টিতে সিলেটের চামেলিবাগে টিলা ধস, ঘুমন্ত অবস্থায় মাটি চাপা পড়ে স্বামী স্ত্রী সন্তানের মৃত্যু। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।